হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আজকে আমরা লাইন গ্রাফ নিয়ে কথা বলবো এবং পরীক্ষায় যদি লাইন গ্রাফ চলে আসে তখন হচ্ছে কিভাবে খুবই ভালো একটা স্কোর করা যায় টাস্ক ওয়ানে, সেটা আমরা দেখার চেষ্টা করব। আহ, বলে রাখি যে টাস্ক ওয়ানে অ্যাকচুয়ালি ভালো স্কোর পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, কারণ এখানে লেখা কম থাকে, যার কারণে ভুল হওয়ার সম্ভাবনাটাও বা ভুলের স্কোপ এখানে কম থাকে। আর যার ফলে হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করা খুব একটা কঠিন বিষয় নয়। টাস্ক ওয়ানে 7.5, 8, 8.5, ইভেন 9 out of 9ও পাওয়া যায়। তার জন্য হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। ওকে, লেট মি ওপেন অ্যানাদার ট্যাব। সো আইএলস রাইটিংয়ে এবং স্পিকিংয়ে আমরা এখানে শুধুমাত্র রাইটিং নিয়েই কথা বলবো, আমরা স্পিকিংয়ে যাচ্ছি না এখন। সো আইএলস রাইটিংয়ে মার্কিং ক্রাইটেরিয়া কয়টা? মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে চারটা। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, চার নাম্বারটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। সো টাস্ক ওয়ানে ভালো স্কোর যদি পেতে হয় তাহলে প্রথমে হচ্ছে তোমাদের এই মার্কিং ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া কি মিন করে এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে ভালো স্কোর পেতে হলে তোমাকে কি করতে হবে এক্স্যাক্টলি। তো এই বিষয়ে এই চারটা ক্রাইটেরিয়াকে এক্সপ্লেন করে আমার খুবই ডিটেইলড একটা ভিডিও আছে ইউটিউবে। অলরাইট, ভিডিওটার নাম হচ্ছে সামথিং লাইক দ্যাট, হাউ টু গেট মোর দেন অথবা 6+ মেবি, আমি জানি না কি ছিল একদিকে, মনে করতে 6.5 ইন আইএলস রাইটিং, সামথিং লাইক দ্যাট, এরকম একটা টাইটেল ছিল। তো এটার লিঙ্ক অবশ্যই আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। অলরাইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তোমরা হচ্ছে এই ভিডিওটা শুরু করবার আগে, এই ভিডিওটার সম্পূর্ণ দেখার আগে তোমাদেরকে মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে আইডিয়া নেওয়া উচিত। সেই ভিডিওটা প্রথমে দেখে ফেলবা। অলরাইট অলরাইট লাইন গ্রাফ কীভাবে লিখতে হয় সেটা জানার আগে তোমাদেরকে হচ্ছে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা শুধুমাত্র লাইন গ্রাফের ক্ষেত্রেই প্রযোজ্য। লাইন গ্রাফ লেখা হচ্ছে দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে নাউন ওয়ে আর একটা হচ্ছে ভার্ব ওয়ে। এই নাউন ওয়ে জিনিসটা কি এবং এখানে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কি কি শব্দ ব্যবহার করতে হয়, অ্যাট দ্য সেম টাইম ভার্ব ওয়ে জিনিসটা কি এবং সেখানে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এবং কি কি শব্দ ইউজ করতে হয়, এই বিষয়েও একটা বিশদ একটা ভিডিও আমার আছে। সো তোমাদেরকে হচ্ছে লাইন গ্রাফ কীভাবে লিখতে হয় সেটা জানার আগে এই ভিডিওটা দেখা উচিত, কারণ তখন কি তোমরা হচ্ছে নাউন এবং ভার্ব সম্পর্কে আইডিয়া পাবা। এবং লাইন গ্রাফে ভেরিয়েশন নিয়ে আসার জন্য, যেটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া নাম্বার 4, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এই ক্রাইটেরিয়াটাতে হচ্ছে বেশি পয়েন্টস পেতে হলে তোমাদেরকে নাউন ওয়ে এবং ভার্ব ওয়ে জানতে হবে। সো এই ভিডিওটাও আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা লাইন গ্রাফ লেখার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবা। যারা যারা দেখে ফেলছো তারা তো ঠিক আছে, ইউ ক্যান কন্টিনিউ, বাট যারা হচ্ছে দেখোনি এই ভিডিওটা হচ্ছে পোস্ট করে আগে ওই বাকি দুইটা ভিডিও দেখে আসো, দেন তারপর হচ্ছে এই ভিডিওটা চালাবা। অনলি দেন ইউ উইল গেট দ্য ফুল বেনিফিট অফ দ্য ভিডিও এবং আমি কী কী বলবো এখানে সেটা তোমরা বুঝতে পারবে। আদারওয়াইজ এটা হচ্ছে একটু টাফ হয়ে যেতে পারে। সো অলরাইট,
পোস্ট করো ভিডিওটা, যাও আগে দুইটা ভিডিও দেখে আসো, ডিসক্রিপশনে লিংক আছে। অল রাইট, সো শুধুমাত্র লাইন গ্রাফ নয়, যে কোনো ধরনের টাস্ক ওয়ান কোয়েশনে আমরা হচ্ছে 4টা প্যারাগ্রাফ লিখি। কয়টা প্যারাগ্রাফ লিখি আমরা? 4টা। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বর প্যারাগ্রাফটা হচ্ছে সামারি, 3 নম্বর প্যারাগ্রাফটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, আর 4 নম্বর প্যারাগ্রাফটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। এই 4টা প্যারাগ্রাফ আমরা যে কোনো টাস্ক ওয়ান কোয়েশনের ক্ষেত্রে লিখি। এখন আমরা একটা একটা করে প্যারাগ্রাফ দেখার চেষ্টা করব লাইন গ্রাফের ক্ষেত্রে কিভাবে লেখা যায়। সো ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো নাও, যদি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে তোমাদের জানা উচিত ইন্ট্রোডাকশন লেখার খুবই সহজ একটা ওয়ে হচ্ছে কি, টু চেঞ্জ দ্য ভয়েস। কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ করে কিভাবে হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা যায়। তো যাই আমরা আগে কোয়েশ্চেনে গিয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এই উপরের অংশটাতে হচ্ছে কোয়েশ্চেন থেকে এইটুক পর্যন্ত। The line graph below shows the household recycling rates in 3 different countries between 2005 and 2015. আর পরের যে অংশটা এটা সব টাস্ক ওয়ান কোয়েশনের ক্ষেত্রেই থাকে। এটা হচ্ছে তোমাদেরকে টাস্ক দিচ্ছে, তোমরা অ্যাকচুয়ালি কী কী লিখবা এই রিপোর্টটাতে সেটা বলা থাকে এখানে, রাইট? এটা হচ্ছে টপিকের সাথে কোনো সম্পর্ক এখানে নাই। যে কোনো ধরনের টাস্ক ওয়ান কোয়েশন থাকুক এই সেন্টেন্সটা দেওয়া থাকবে, অর্থাৎ তুমি এই যে পিকচারটা তারা দিছে এইটা থেকে কী কী করবা, কী করবা হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন সামারাইজ করবা। কিভাবে? বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। তারপর কি করবা? মেক কম্পারিজনস হোয়ার রিলেভেন্ট। সো এই কাজগুলো আমরা মূলত করি টাস্ক ওয়ান কোয়েশন। এই যে আমি বললাম না চারটা হচ্ছে প্যারাগ্রাফ আমরা লিখি, হ্যাঁ, এর মধ্যে এইখানটায় আমরা হচ্ছে সামারি করি। এখানটা হচ্ছে সামারাইজ করি। আর এই যে বডি 1 আর বডি 2 এই দুইটাতে হচ্ছে আমরা কি করি? কম্পারিজন করি। অলরাইট, সো যে যে কাজগুলো আমাদেরকে করতে বলা হয় এগুলো আমরা করব, নো প্রবলেম উইথ দ্যাট। বাট প্রথমে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন লেখাটার ক্ষেত্রে বুঝি কীভাবে লিখতে হবে। তো যেটা আমি বললাম যে ভয়েস চেঞ্জ করে ফেলতে হবে, এবং এই ভয়েস চেঞ্জটা করার জন্য কীভাবে হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হয় সে সম্পর্কে আমার একটা ভিডিও আছে ডিটেইলে, সেটা লিঙ্ক আমি ইয়েতে ডিসক্রিপশনে দিয়ে দেবো। বাট তারপর হচ্ছে এখানে আমি দেখাচ্ছি কীভাবে ভয়েস চেঞ্জটা করতে হয়। ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের কী কী দরকার হয়? ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের দরকার হয়, আগে ভয়েস কয় প্রকার সেটা তো আগে জেনে নিই। কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। পৃথিবীর সব টাস্ক ওয়ান কোয়েশন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে থাকবে, অর্থাৎ সেখানে থাকবে হচ্ছে সাবজেক্ট, থাকবে ভার্ব, আর থাকবে হচ্ছে অবজেক্ট। আমি খুব একটা ডিটেইলে এখানে যাব না, কারণ এটা খুবই বিস্তারিতভাবে আমি হচ্ছে ওই ভিডিওটাতে বলে দিছি। সো তোমরা হচ্ছে ওইটা দেখে নেবা যদি আরও ডিটেইলে জানতে হয়। আর প্যাসিভ আমরা কী করবো? প্রথমে হচ্ছে আমরা অবজেক্টটা লিখবো, তারপরে দিব হচ্ছে বিভার, তারপরে দিব হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল যেটাকে V3 বলে, তারপর আমরা ইউজ করব বাই, তারপরে আমরা সাবজেক্টটাকে বসাই দেবো। এই হচ্ছে ভয়েস চেঞ্জ। অলরাইট, সো আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে কী করতে হবে? ভার্বটা খুঁজে বের করতে হবে, আর ভার্বটা যদি আমরা একবার পেয়ে যাই তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট ডিটারমাইন করতে পারবো। অর্থাৎ ভার্বের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট হবে আর ভার্বের পরের অংশটা অবজেক্ট হবে। সরি গাইজ, আমার শরীরটা একটু খারাপ, যার কারণে হচ্ছে বারবার নাক টানতেছি, কাশি দিচ্ছি, সরি অ্যাবাউট দ্যাট, ইগনোর ইট।
তো এখানে ভার্ব হচ্ছে বলে দিই, ভার্ব হচ্ছে তিনটা ভার্ব থাকে যে কোনো টাস্ক করে। যদি তোমরা ভার্ব খুঁজে পেতে সমস্যা হয়, এই তিনটা শব্দ দেখলেই বুঝবা যে এইগুলো হচ্ছে ভার্ব। হয়তো শো থাকবে, নয়তো গিভ থাকবে, আর না হয় কম্পায়ার থাকবে। এই তিনটা যে কোনো একটা শব্দ থাকবে ভার্ব হিসাবে। তো এখানে হচ্ছে শোজ আছে, মানে এটা হচ্ছে ভার্ব। তাহলে এই পরের পুরো অংশটা হচ্ছে অবজেক্ট, আর এই আগের অংশটা হচ্ছে সাবজেক্ট। অলরাইট, তো আমরা পুরো অংশটা লিখব। লেখার সময় উইল ট্রাই টু চেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু পারা যায় তৌফিক অনুযায়ী। অলরাইট, যেমন আচ্ছা এই পুরো অংশটা আগে আমরা হুবহু লিখি, তারপরে আমি বোঝাচ্ছি কীভাবে হচ্ছে চেঞ্জ করতে হয়। Let me go to the introduction here. লেখা একটু ছোট হয়ে যাচ্ছে, বড় করে নিই। এখন ঠিক আছে। ইন্ট্রোডাকশন পুরোটা আগে পেস্ট করে ফেলি এখানে। ওকে, তো এখানে দেখো কি আছে, দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। ওকে, হাউস হোল্ড রিসাইক্লিং রেটস, এইটারে বদলায় লিখতে হবে, তাই তো? হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। তো তুমি যদি নিজের থেকে ক্রিয়েটিভিটি দেখাইতে পারো তাহলে ভালো, দেখাও অবশ্যই। আর যদি দেখাইতে একটু সমস্যা হয় তাহলে খেয়াল করবা যে প্রত্যেকটা টাস্ক ওয়ান কোয়েশ্চেনে হচ্ছে টাইটেল দেওয়া থাকে, গ্রাফের উপরে একটা জিনিস লেখা থাকে। যেমন এই গ্রাফের টাইটেলটা হচ্ছে এইটা, রিজনাল হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। তো মোস্ট অফ দ্য টাইমস তুমি এইখান থেকে হচ্ছে আইডিয়া নিতে পারবা যে কীভাবে হচ্ছে এই অংশটাকে চেঞ্জ করা যায়। সো দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটসের জায়গায় যদি আমরা লিখি রিজিওনাল household recycling rates, খুব একটা কষ্ট হয়েছে এটা লিখতে? একদমই না। আমরা কি করছি, টাইটেল থেকে নিয়ে নিয়েছি, এবং মোস্ট অফ দ্য টাইম তুমি হচ্ছে টাইটেলে খুঁজে পাবা। দেখবা যে কোয়েশনে যে ফ্রেজটা ইউজ করছে এটাকে রিফ্রেশ করে ওরা টাইটেলে ইউজ করে, সেই সুযোগটা তুমি নিতে পারো। কেন এটা করতে হবে? শুধুমাত্র একটু ডিফারেন্ট সাউন্ড করার জন্য। দ্যাটস ইট। ইন্ট্রোডাকশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এত স্ট্রেস নেবা না এটা সম্পর্কে। অলরাইট, হ্যাভিং সেড দ্যাট, ইন্ট্রোডাকশন তুমি ভুলও করতে পারবা না, গ্রামাটিক্যাল ভুলগুলো যাতে না হয় সেদিকে কেয়ারফুল থাকতে হবে। কেন প্রথমেই হচ্ছে রাইটার ইন্ট্রোডাকশনটা পড়বে, এবং প্রথমেই যদি হচ্ছে তোমার ভুল খুঁজে পেয়ে যায় ওরা, তাহলে তোমার সম্পর্কে ওদের একটা খারাপ আইডিয়া অলরেডি তৈরি হয়ে যাবে ওদের মাথায়, যে তুমি স্টুডেন্ট হিসাবে তেমন একটা ভালো নও। সো যদিও ইন্ট্রোডাকশন তেমন একটা ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ নয় এখানে, বাট তারপরও ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড অল দ্য মিস্টেক্স, বিকজ দ্য রাইটার উইল স্টার্ট রিডিং ইউর আনসার বাই রিডিং ইন্ট্রোডাকশন। সো আমরা লিখলাম রিজনাল হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। এরপর লেখছে কি, ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ। আমরা দিলাম ইন। এই যে 3 ডিফারেন্ট কান্ট্রি বলতে কি কি বোঝাইছে? এই গ্রাফটাতে যদি তুমি থাকো তাহলে দেখতে পাবে এখানে 3টা কান্ট্রির নাম দেওয়া আছে, ইউকে, ফ্রান্স, জার্মানি। তাহলে এখানে যে 3 ডিফারেন্ট কান্ট্রিজ বলতে এই 3টা কান্ট্রিরে বোঝাইছে। এটা তো রকেট সায়েন্স না, এটা খুব ভালো করে বোঝা যায়, কারেক্ট? তো এখন কোয়েশ্চনে যদি এরকম কান্ট্রির নাম দেওয়া থাকে, জায়গার নাম, ক্যাটাগরির নাম দেওয়া থাকে, তখন ইন্ট্রোডাকশন লেখার সময় তুমি বলতে পারবা 3 ডিফারেন্ট ক্যাটাগরি, 3 ডিফারেন্ট প্লেসেস, 3 ডিফারেন্ট কান্ট্রি। আর কোয়েশ্চনে যদি বলা থাকে 3 ডিফারেন্ট ক্যাটাগরিজ, 3 ডিফারেন্ট কান্ট্রিজ, 3 ডিফারেন্ট প্লেসেস, তখন তুমি গ্রাফ থেকে ওই কান্ট্রি, ক্যাটাগরি, প্লেসগুলোর নাম নিয়ে নেবা। এগেইন কেন করতে হবে এই বিষয়টা? ইটস নট দ্যাট ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস জাস্ট টু মেক ইট সাউন্ড এ বিট ডিফারেন্ট, দ্যাটস ইট, আর কিছু না। কোয়েশ্চন থেকে একটু ডিফারেন্ট যেন হয়। সো এজন্য এখানে যে কোয়েশ্চনে বলা আছে 3 ডিফারেন্ট কান্ট্রিজ, আমরা 3টা কান্ট্রির নাম লিখবো। কি কি কান্ট্রি? ইন দ্য ইউকে, France and Germany. Regional household recycling rates in the UK, France and Germany. তারপর কি লেখা আছে? লেখা আছে between 2005 and 2015। এই সালটা
কোয়েশ্চনে দুইভাবে লেখা থাকতে পারে। একটা হচ্ছে এরকম বিটুইন দিয়ে, যেমন বিটুইন 2005 অ্যান্ড 2015, অথবা লেখা থাকতে পারে ফ্রম 2005 টু 2015। এই দুইটার যে কোনো একটা দেওয়া থাকবে। সো তুমি যদি কোয়েশনে দেওয়া থাকে বিটুইন এন্ড, তুমি আনসার লিখবা ফ্রম টু। কোয়েশনে যদি ফ্রম টু দেওয়া থাকে তুমি আনসার লিখবা বিটুইন এন্ড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো প্যাচ পুচ নাই এখানে, একদম সহজ একটা বিষয়। সো আমাদের কোয়েশনে এখানে বিটুইন এবং এন্ড ব্যবহার করছে, আমরা সিম্পলি ফ্রম আর টু ব্যবহার করব। ফ্রম 2005 টু 2015। অনেকভাবে এটা লেখা যেতে পারে, ডিউরিং দ্য বিটুইন, ডিউরিং দ্য পিরিয়ড, ব্লা ব্লা ব্লা, অনেকভাবে লেখা যেতে পারে। সো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এত ক্রিয়েটিভিটি দেখাইতে হবে না, অলরাইট? কারণ ক্রিয়েটিভিটি দেখাতে যাই যদি মিস্টেক করো তাহলে এখানে বরং নেগেটিভ মার্কিংটাই বেশি হবে। সো সিম্পল রাখবা ইন্ট্রোডাকশনটা, বেশি হচ্ছে এক্সপেরিমেন্ট করার দরকার নেই এটা দিয়ে। মুভিং অন, এটা গেল অবজেক্ট, রাইট? অবজেক্ট আমরা লিখলাম পুরো বদলায় বদলায় লিখলাম। এরপর কি লিখতে হবে? এরপর লিখতে হবে বিবার। বিবার আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার। নাও প্রত্যেকটা টাস্ক ওয়ান কোয়েশ্চেন হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকবে, যেমন এখানে শোজ দেওয়া আছে, বার থেকেই বোঝাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে বিবার আমরা ইউজ করতাম হয়তো এম অথবা ইজ অথবা আর। নাও এম তো শুধুমাত্র হচ্ছে আই এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো এই যে অবজেক্টটা এটা আর যাই হোক, এটা তো আই তো নয়, এখানে হবে ইজ অথবা আর। ইজ কখন হয়? যখন সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার হয় তখন ইজ ব্যবহার করি আমরা, আর আর হবে যখন প্লুরাল হবে। না, এত বড় অবজেক্ট আমরা কিভাবে বুঝবো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? খুবই সহজ একটা হয়। অবজেক্টটা যখন লিখবা, অবজেক্টের প্রথম প্রিপোজিশনের আগের শব্দ, প্রথম প্রিপোজিশনের আগের শব্দটাই ডিটারমাইন করবে যে এই পুরো অবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা যদি অবজেক্টটা পড়তে শুরু করি, রিজিওনাল হাউসহোল্ড রিসাইক্লিং রেটস ইন, এই যে প্রথম প্রিপোজিশন পাইছি, তো প্রথম প্রিপোজিশনের আগের শব্দটা, তার মানে রেটস, এইটা হচ্ছে আমাদের মূল শব্দ। এইটাই ডিটারমাইন করবে যে পুরো অবজেক্টটা প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে। এখানে যেহেতু রেটস লেখা আছে প্লুরাল, তার মানে হচ্ছে পুরো অবজেক্টটাই প্লুরাল। তো আমরা এখানে আর ব্যবহার করব। খুবই সহজ একটা বিষয়, অলরাইট? ডোন্ট গেট কনফিউজড। অবজেক্টটা প্রথম প্রিপোজিশনের আগের শব্দ, রিমেম্বার দ্যাট। এরপর হচ্ছে V3, ভার্ব হচ্ছে এইটা শোজ। না, এখন তুমি চাইলে শোজ ভার্বের V3 লিখতে পারো, রাইট? শো ভার্বের V3 হচ্ছে শোন। গিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, আর কম্পেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? কম্পেয়ার। তুমি শো থাকলে শোন লিখতে পারো, গিভ থাকলে গিভেন লিখতে পারো, কম্পেয়ার থাকলে কম্পেয়ার লিখতে পারো। তবে কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমরা টাস্ক ওয়ানের ক্ষেত্রে ইউজ করি, এবং যেটা ইউজ করলে কি হয়, লেখাটা একটু সুন্দর হয়, দ্যাটস ইট, আর কিছু না। এরকম ভার্ব হচ্ছে ইলাস্ট্রেটেড, হতে পারে ডেমনস্ট্রেটেড, আরও আছে কম্পেয়ারটাও লেখা যায়। কম্পেয়ারটা অ্যাকচুয়ালি যেখানে তুমি বুঝবা যে কম্প্যারিজন করা হয়েছে, এটা মূলত টেবিল এবং বায়োগ্রাফের ক্ষেত্রে বেশি যায়, রাইট? এরকম যে কোনো একটা লিখলেই হচ্ছে, ঠিক আছে? এগেইন আমি বলতেছি ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, এত হচ্ছে প্যারানি বানা এটা নিয়ে, যে কোনো একটা লিখলেই হচ্ছে। তো তুমি শোনও লিখতে পারো অথবা ইলাস্ট্রেটেডও লিখতে পারো, তোমার ইচ্ছা, ইট ডাজ নট রিয়েলি ম্যাটার। সো V3 লিখলাম, এরপর লিখতে হবে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি দেওয়া আছে? দ্য লাইন গ্রাফ বিলো। সো এখানে কোয়েশ্চনে যদি লাইন গ্রাফ থাকে আমরা লিখবো সিম্পলি বাই দ্য গিভেন লাইন গ্রাফ। যদি বার চার্ট থাকে লিখবো দ্য গিভেন বার চার্ট, যদি পাই চার্ট থাকে লিখবো দ্য গিভেন পাই চার্ট, টেবিল থাকলে দ্য গিভেন টেবিল। বুঝা গেছে? এজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এভাবে খুবই সহজেই হচ্ছে ব্যান্ড 9-এর একটা ইন্ট্রোডাকশন লেখা যায়, যেখানে আমরা ভয়েস চেঞ্জ করব এবং শব্দগুলোকে যতটুকু সম্ভব চেঞ্জ করে লেখার চেষ্টা করব। নাও আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সামারি।
সামারিতে আমরা কি লিখব? আচ্ছা দেখি আমাদেরকে কোয়েশনে কি লিখতে বলে। বলতেছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। মেইন যে ফিচারগুলো আছে, মেইন যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এইগুলারে সিলেক্ট করতে হবে এবং রিপোর্ট করতে হবে। না, লাইন গ্রাফের ক্ষেত্রে মেইন ফিচার একরকম হবে, বার চার্টের ক্ষেত্রে একরকম, পাই চার্টের ক্ষেত্রে একরকম। আজকে যেহেতু আমরা লাইন গ্রাফ নিয়ে কথা বলতেছি, শুধু লাইন গ্রাফের মেইন ফিচার কী কী হয় সেটা আমি বলি। সামারি লাইন গ্রাফের ক্ষেত্রে মেইন ফিচার হচ্ছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, লাইন গ্রাফ যেরকমই হোক না কেন, যটা লাইন থাকুক না কেন, যত কমপ্লিকেটেডই হোক না কেন, সেখানে দুইটা জিনিসই দেখানো হবে। কি জানো? হ্যাঁ, একটা হচ্ছে কোনটা কোনটা বাড়লো, সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইলো, আর কোনটা কোনটা সময়ের সাথে সাথে হ্রাস পাইলো বা কমলো, অর্থাৎ ইনক্রিজ আর হচ্ছে ডিক্রিজ। তো এই দুইটা জিনিস আমরা সামারিতে মেনশন করবো। আমরা গ্রাফে গিয়ে দেখবো যে কোনটা কোনটা বাড়লো আর কোনটা কোনটা কমলো। অলরাইট, এর সাথে সাথে এগুলো লেখার পরে আমরা দেখবো যে আর কিছু আছে কিনা যেটা হচ্ছে মেনশন করার মতো। এনিথিং ওয়ার্থ মেনশনিং। সরি, কি লিখছি আল্লাহ জানে। তো আমরা ইনক্রিজ ডিক্রিজ তো লিখবই, বলবো যে কোনটা কোনটা বৃদ্ধি পাইলো আর কোনটা কোনটা কমলো। এর সাথে সাথে আমরা দেখবো যে আরও কিছু আছে কিনা যেটা মেনশন করা যায়। না, যারা হচ্ছে 6, 6.5 অ্যাটেম্প্ট করতেছো তাদের জন্য এতটুকুই চলবে, ইনক্রিজ ডিক্রিজও চলবে। অলরাইট, আর কিছু লেখার দরকার নাই, কমপ্লিকেট করার দরকার নাই। বাট যারা হচ্ছে হায়ার অ্যাটেম্প্ট করতেছো, হায়ার স্কোর অ্যাটেম্প্ট করতেছো, তাদেরকে অবশ্যই দেখতে হবে আর কিন্তু কিছু মেনশন করার মতো আছে কি না। আমরা যাই আমাদের এই গ্রাফটাতে গিয়ে দেখি কী কী আছে এখানে। না, এখানে 3টা লাইন আছে। ইউকে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 30-এর উপরে আর এন্ডিং পয়েন্ট হচ্ছে কি 60-এর উপরে, তাহলে বৃদ্ধি পাইলো। জার্মানি স্টার্টিং পয়েন্ট হচ্ছে 20-তে, এন্ডিং পয়েন্ট হচ্ছে কিসে 60 কাছাকাছি, তার মানে সেটাও বৃদ্ধি পাইছে। ফ্রান্স দেখো স্টার্টিং পয়েন্ট হচ্ছে 50-এ আর এন্ডিং পয়েন্ট হচ্ছে 40-এ। না, এখানে অবশ্যই সেটা, এই যে দেখো মাঝখানে 30 থেকে 40-এর বৃদ্ধি পাইছে, বাট ওভারঅল কি হয়েছে আমরা সামারি লিখতেছি, সব মিলাইয়া কি হইলো, স্টার্টিং পয়েন্ট কোন জায়গায় ছিল আর শেষটা কোন জায়গায় হলো, এটাই আমরা দেখব। তাহলে এখানে আমরা পাইলাম 3টা লাইন, এর মধ্যে 2টা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর একটা হচ্ছে কমতেছে। তাইলে আমরা সামারিতে লিখবো কোনটা কোনটা বৃদ্ধি পাচ্ছে আর কোনটা কোনটা কমতেছে। তো বৃদ্ধি পাচ্ছে কে কে, ইনক্রিজ হচ্ছে কে কে, ইউকে আর জার্মানি, রাইট। আর ডিক্রিজ হইল ফ্রান্স। নাইস। ইনক্রিজ আর ডিক্রিজ লেখার পরে আমি বলছিলাম যে দেখার জন্য আর কিছু আছে কিনা যেটা মেনশন করা যায়। তো আমরা যাব আবার সেই গ্রাফটাতে গিয়ে দেখার চেষ্টা করব যে ইনক্রিজ আর ডিক্রিজ ছাড়াও আর কিছু আছে কিনা মেনশন করার মতো। আমার চোখে তেমন একটা কিছু পড়তেছে না। না, আর কিছু মেনশন করার মতো বলতে আমি কি বুঝাইছি, লেটস সে এই ইউকে শেষে একদম 2015-তে গিয়ে সবার শেষে সব থেকে বেশি ছিল, তাই না? সো সেই ইউকেটা যদি শুরুতেও সব থেকে বেশি থাকতো, তখন আমরা বলতে পারতাম যে হাউস হোল্ড রিসাইক্লিং রেট ইন ইউকে ওয়াজ দ্য হাইয়েস্ট থ্রু আউট দ্য টাইম লাইন বা থ্রু আউট দ্য গিভেন পিরিয়ড। আমি কি বলতে পারতেছি? তো এখানে এরকম কিচ্ছু নাই। অথবা এইটা হচ্ছে সবার শেষে, সরি সবচাইতে কম 2015-তে। তো এইটাও যদি শুরুতেও যদি সবচেয়ে কম হইতো, তখন আমরা বলতে পারতাম যে ফ্রান্সেরটা থ্রু আউট দ্য টাইম লাইন জুড়ে সবচেয়ে কম ছিল। তো এরকম কোনো কিছু এখানে আর নাই মেনশন করার মতো। অবশ্যই ভবিষ্যতে যদি আমি আর কোনো গ্রাফ সলভ করি এবং এরকম পাই যে যেখানে ইনক্রিজ আর ডিক্রিজ ছাড়াও আরও কিছু মেনশন করা যায়, সেটা আমি অবশ্যই দেখে দেবো কীভাবে মেনশন করতে হয়। বাট আপাতত এই গ্রাফটার ক্ষেত্রে সেখানে আর তেমন কিছু নাই। সো আমরা সামারিটা লিখবো। সামারিটা আমরা কীভাবে লিখি জানো? সামারি আমরা শুরু করব সবসময় এই সেন্টেন্সটা দিয়ে, ওভারঅল
can be seen that now এভাবেই যে শুরু করতে হবে এগেইন এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই তবে আমি একটা জিনিস বলে রাখি আমরা আইএলস টেস্টে টাস্ক 1 একটাই লিখব ওকে সো আমরা একটা ওয়ে পারফেক্ট করে ফেলবো যেখানে আর কোনো ভুল না হয় আমরা যেন কনফিউজ না হই ভিন্ন ভিন্ন ওয়েতে লিখতে গিয়ে শুরু করতে গিয়ে অবশ্যই লেখার ভেতরে আমরা ভিন্ন ভিন্ন ওয়ে নিয়ে আসবো ভেরিয়েশনের জন্য অফকোর্স বাট শুরুটা আমরা এভাবেই করতে পারি এবং আমি জীবনে যত টাস্ক অন লিখছি আমি এভাবেই শুরু করছি ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট এটার অর্থ হচ্ছে সব কিছু মিলাই এটা দেখা যাচ্ছে যে কি দেখা যায় ইউকে আর জার্মানি বৃদ্ধি পাইছে আর ফ্রান্স হচ্ছে কমছে নাও এই ইউকে বলতে কি বুঝাচ্ছে এই ইউকে বলতে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে সেটা জানার জন্য আমাদেরকে টাইটেলটা পড়তে হবে অনেক সময় হচ্ছে টাইটেল পড়ে আমরা বুঝে যাবো যে ইউকে বলতে কি বোঝাচ্ছে আর মাঝে মাঝে দেখা যাবে যে টাইটেল পড়েও আমরা বুঝতে পারতেছি না তখন আমরা কোয়েশ্চেনে চলে যাব গিয়ে দেখবো যে কি বুঝাইতেছে এটা আমি বলতেছি দুর্বল স্টুডেন্টদের জন্য নাও টাইটেলে কি লেখা আছে রিজিওনাল হাউসহোল্ড রিসাইক্লিং রেটস তাহলে বুঝা গেল এটা একটা রেট হাউসহোল্ড রিসাইক্লিং এর রিজিওনাল মানে হচ্ছে আঞ্চলিক তাহলে ইউকেতে এই রেটটা কত ফ্রান্সে কত জার্মানিতে কত এইগুলোই বোঝাচ্ছে তাই তো তাহলে আমাদের সাবজেক্টটা হবে না এরকম আমরা বলবো না যে ইউকে বৃদ্ধি পাইছে জার্মানি বৃদ্ধি পাইছে না ইউকে বৃদ্ধি পায় নাই এই যে রিজিওনাল হাউসহোল্ড রিসাইক্লিং রেটসটা ইউকেতে বৃদ্ধি পাইছে ওকে নাও তাহলে আমরা লিখবো ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য হাউসহোল্ড অথবা রিজিওনাল হাউসহোল্ড দিতে পারো হাউসহোল্ড রিসাইক্লিং রেটস লেখার পরে আমরা কি লিখবো ইন ইউকে নাকি ফর ইউকে নাকি অফ ইউকে এইটা নিয়েও যারা ইংলিশে একটু দুর্বল তাদের মধ্যে একটা কনফিউশন থেকে থাকে তো এই কনফিউশনেরও একটা সমাধান আছে সেটা যদি তুমি টাইটেলের মধ্যে না পাও তুমি কোয়েশ্চনে চলে যাবে গিয়ে দেখবা যে সমাধান আছে এখানে লেখা আছে দ্য হাউসহোল্ড রিসাইক্লিং রেটস তারপর কি লেখা আছে ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ তাহলে এই যে কান্ট্রির নামের আগে একটা প্রিপোজিশন ব্যবহার করছে ওরা কি ইন তো এই প্রিপোজিশনটা কি হবে ইন হবে নাকি ফর হবে নাকি অফ হবে এরকম যদি কনফিউজ থাকো তুমি কোয়েশ্চনে চলে যাবা গিয়ে দেখবা তো ওইখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে কান্ট্রির নামের আগে জায়গার নামের আগে ক্যাটাগরির নামের আগে প্রিপোজিশনটা কি হবে তো আমরা এই কোয়েশ্চনের ক্ষেত্রে দেখলাম যে কান্ট্রির নামের আগে প্রিপোজিশনটা আমরা ইন ব্যবহার করব তাহলে আমরা দেখলাম ইন overall it can be seen that the household recycling rates in now UK এবং জার্মানি দুইটাতে বৃদ্ধি পেয়েছে the UK UK আর US এর আগে দা লাগাইতে হয় the UK আচ্ছা আচ্ছা and জার্মানি কি হয়েছে বৃদ্ধি পাইছে আমরা সিম্পলি বলতে পারি ইনক্রিজড এটা বলা যায় কিন্তু আমরা তো হায়ার স্কোর অ্যাটেম্পট করতেছি তাই না যারা হচ্ছে 6.5 পেতে চাও তারা ইনক্রিজড বলবা এখানে আর হচ্ছে কি বলে পণ্ডিতি করতে যাবে না কিন্তু যারা হায়ার অ্যাচিভ করতে চাও 8.5 তারা একটু ক্রিয়েটিভ হতে হবে লেখার মধ্যে এবং আমি আমার রাইটিংয়ের সবগুলো ভিডিওতে এই জিনিসটাতে অনেক বেশি গুরুত্ব দিছি যে লেখার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে লেখার মধ্যে কারণ 6.5 এর দূর হচ্ছে লেখার কোয়ালিটি মোটামুটি সেমই হয় ঠিক আছে কিন্তু এর চাইতে বেশি যাইতে হবে যে 6.5 থেকে 7 এর যে ব্যারিয়ারটা এটা ভাঙতে হলে তোমার লেখার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে তোমার ভিন্ন ভিন্ন স্টাইল অফ রাইটিং দেখাইতে হবে অলরাইট তখনই হচ্ছে তুমি 7.5 8 এরকম উপরের দিকে যাবা নাও এখানে ইনক্রিজ না বলে আমরা বলতে পারি showed an upward trend showed an upward trend মানে ঊর্ধ্বমুখী পরিবর্তন দেখাইছে আন্ডারস্টুড ট্রেন্ড দুই রকমের হয় তোমাদের জানার জন্য আমি বলে রাখি একটা হচ্ছে সরি আপওয়ার্ড ট্রেন্ড আর একটা হচ্ছে
ডাউনওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবর্তন যেটা বৃদ্ধি পায়, আর ডাউনওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে নিম্নমুখী পরিবর্তন যেটা কমে। তো এটা আপওয়ার্ড ট্রেন্ড দেখাইছে। Overall, it can be seen that the household recycling rates in the UK and Germany showed an upward trend, while যেখানে অথবা whereas যে কোনো একটা শব্দ ব্যবহার করবা, whereas এখানে আমরা আবার লিখতে পারি কি the household recycling rates in France। না এখানে তুমি লিখতে পারো, সমস্যা নাই, তোমার সাবজেক্টটা হাউসহোল্ড রিসাইক্লিং রেট সি। না এখানেই হচ্ছে পার্থক্যটা দেখা যায় যে ভালো স্টুডেন্ট আর এভারেজ স্টুডেন্টের মধ্যে। এবং তুমি যদি ভালো স্টুডেন্ট হতে হও তোমাকে এখানে হচ্ছে প্রোনাউন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই প্রোনাউনের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোহেরেন্স এবং কোহেশনের এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে। তো এখানে বারবার এই যে দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস, এখানে আবার দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস ব্যবহার না করে আমরা এমন একটা প্রোনাউন ব্যবহার করব যেটা হচ্ছে এই হাউস হোল্ড রিসাইক্লিং রেটসটাই বুঝাইবে। ওকে, এখানে ক্ষেত্রে কী লেখা যায়? আমরা সিম্পলি দ্য রেটস বলতে পারি, হোয়াইল দ্য রেট ইন ফ্রান্স এটা বলা যায়, অথবা এই রেট বলতে পার্সেন্টেজ বুঝেছে, এখানে আমরা পার্সেন্টেজটা বলতে পারি, অথবা এখানে এটা একটা ফিগার, আমরা ফিগার বলতে পারি। শুধুমাত্র নাম্বার বলা যাবে না, কারণ এটা নাম্বার না, এটা পার্সেন্টেজ। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন নাম্বার অ্যান্ড পার্সেন্টেজ। তো অনেক কিছু বলা যায়। তো আমি এখানে লিখবো দ্য ফিগার, হোয়াইল দ্য ফিগার ইন ফ্রান্স হবে না, ফ্রান্সের মধ্যে হয় না, ফিগার ফ্রান্সের জন্য হয়। তো এখানে আমরা প্রিপোজিশনটাও চেঞ্জ করবো। হোয়াইল দ্য ফিগার ফর ফ্রান্স কি হয়েছে? ওয়েন্ট ডাউন। কথা বুঝতে পারো কিনা? Overall, it can be seen that the household recycling rates in the UK and Germany showed an upward trend, while the figure for France went down. নিচের দিকে গেছে। ডিক্রিজ বলতে পারো, ওয়েন্ট ডাউন বলতে পারো। এই যে এই শব্দগুলো সম্পর্কে এই শব্দগুলোর সাথে তুমি পরিচিত হয়ে যাবা তুমি যদি আগের ভিডিওগুলো দেখো, যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থার্ড প্যারাগ্রাফটা হতে যাচ্ছে বডি প্যারাগ্রাফ 1। নাও বডি প্যারাগ্রাফ 1-এ আমরা যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে দুইটা প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ, আর এখানে লাইন হচ্ছে 3টা। তাহলে ডিভিশনটা কিভাবে হবে, কিসের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করব যে বডি প্যারাগ্রাফ 1-এ আমরা কোনটা কোনটা লিখবো আর বডি প্যারাগ্রাফ 2-তে কোনটা কোনটা লিখবো? সো সেক্ষেত্রে লেট মি টেল ইউ গাইজ, বডি প্যারাগ্রাফ 1-এ আমরা লিখবো হচ্ছে সিমিলার লাইন্স, যে লাইনগুলোর মধ্যে সিমিলারিটি বেশি থাকবে। ওকে, নাও তাহলে এই গ্রাফের ক্ষেত্রে সিমিলারিটি হচ্ছে কোন কোন লাইনের মধ্যে একটু দেখা যাক। ইউকে বাড়লো, জার্মানি বাড়লো, আর ফ্রান্স কমলো। তাহলে সিমিলারিটি কার কার মধ্যে আছে? অফকোর্স ইউ গেট ইট রাইট, ইউকে আর জার্মানি। যার মানে হচ্ছে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বডি প্যারাগ্রাফ 1-এ এই গ্রাফের ক্ষেত্রে আমরা লিখব ইউকে প্লাস জার্মানি। কেন? কারণ দুইটাই বৃদ্ধি পাইছিল। আর বডি 2-তে আমাদের লেখা উচিত রেস্ট অফ দ্য লাইন্স। আর এই গ্রাফের ক্ষেত্রে আমাদের বাকি যে লাইনটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রান্স। ফেয়ার এনাফ? নাও এত গেল হচ্ছে যদি ইনক্রিজ আর ডিক্রিজ থাকে শুধু। অলরাইট, সবসময় কিন্তু এরকম প্লেন এবং সিম্পল থাকবে না। মনে করো যে হাইপোথেটিক্যালি একটা গ্রাফ ইমাজিন করো যে এখানে যেখানে ইউকে আছে, জার্মানি আছে এবং ফ্রান্স আছে। ওকে, হাইপোথেটিক্যালি। আচ্ছা, এখানে নিচে চলে আসলো কেন? একটা কেটে দিই। ওকে, কিন্তু ইউকে কি হয়েছে? ইনক্রিজ হচ্ছে। ফেয়ার এনাফ। আর জার্মানি কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। আর ফ্রান্স সেম রয়েছে, অর্থাৎ স্টেবল। এখন কিভাবে ডিভাইড করবা? এখানে কিন্তু সিমিলারিটি কোত্থেকে পাবা? এখানে তো 3টা লাইনের 3টাই 3 রকম।
ইন দ্যাট কেস লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা হচ্ছে অপোজিট অ্যাট্রাকশন খুঁজবো। অপোজিট অ্যাট্রাকশন বুঝো? অপোজিট অ্যাট্রাকশন মানে হচ্ছে যেগুলোর মধ্যে সবচাইতে বেশি অমিল আছে। অলরাইট, এখন ইনক্রিজ, ডিক্রিজ আর যদি স্টেবল থাকে তাহলে কোন দুইটার মধ্যে সব থেকে বেশি অমিল আছে? অফ কোর্স ইউ গট ইট রাইট, সরি, ইনক্রিজ এবং ডিক্রিজ, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি অমিল। তার মানে হচ্ছে এই দুইটা আমরা বডি ওয়ানে লিখব। আর যেটা একদম ভিন্ন আলাদা এগুলোর থেকে, স্টেবল, এটার আমরা লিখব বডি টুতে। এখানে বডি ওয়ান হবে, সরি, বডি টুতে। বুঝতে পারলাম? আই হোপ ইউ আন্ডারস্টুড। অলরাইট, সো আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানটা শুরু করব হচ্ছে ইউকে দিয়ে। এখন প্রত্যেকটা লাইনে কয়টা সেন্টেন্স আমরা লিখবো সেটা ডিপেন্ড করে সেই লাইনের ব্রেকিং পয়েন্টের উপরে, রাইট? কোন জায়গায় গিয়ে হচ্ছে তার ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে তার উপরে হচ্ছে এটা ডিপেন্ড করে। নাও ইউকের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইউকে দেখো 2005-এ শুরু হয়েছে 35 থেকে, সেখান থেকে বৃদ্ধি পায় 2007 পর্যন্ত বৃদ্ধি পাইছে। দেন 2007 থেকে 2009 পর্যন্ত সমান রয়েছে, তার মানে কি ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। 2009-এ আইসা আবার সেটা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে এবং 2011 পর্যন্ত খুব দ্রুত বৃদ্ধি পাইছে। আর 2011 থেকে 2015 পর্যন্ত তখনও বৃদ্ধি পাইছে, তবে স্পিডটা কি হয়েছে, একটু কমে গেছে। তাহলে দেখা গেল যে এখানে 4টা সেন্টেন্স হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। অলরাইট, নাও এখন আমরা যে হচ্ছে বৃদ্ধি পাবে বলতেছি, এই বৃদ্ধির জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা যায়, সেটা আমি হচ্ছে ওই যে নাউন ওয়ে ভার্ব ওয়ে ভিডিওতে অলরেডি বলে দিছি। তো যারা হচ্ছে এখনও আগের ভিডিওটা না দেখে এটা কন্টিনিউ করতেছো তাদেরকে আমি বলবো যে ভিডিওটা পজ করে হচ্ছে নাউন ওয়ে ভার্ব ওয়ে ভিডিওটা দেখে আসো, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিছি, এবং তারপরে সেই ভিডিওটা দেখলে এটা অনেক বেশি সেন্স করবে তোমাদের কাছে। তারপর আমি বলে দিই ইনক্রিজ হলে কি কি ভার্ব আমরা ব্যবহার করতে পারি যদি বৃদ্ধি পায়, রাইট? যদি বৃদ্ধি পায়, আচ্ছা, এত কঠিন বাংলা লেখা দরকার আছে? যদি বাড়ে লেখা দিলে কি হবে? হ্যাঁ, যদি বাড়ে তাহলে কি লিখবো আমরা? ইনক্রিজ তো লেখাই যায়, তারপর লেখা যায়, আমি সরাসরি পাস্ট টেন্সে দিয়েছি যেহেতু আমরা পাস্ট টেন্সে ব্যবহার করবো। ইনক্রিজ লেখা যায় গ্রিউ, লেখা যায় হচ্ছে ওয়েন্ট আপ, লেখা যায় রোজ, আর লেখা যায় হচ্ছে সার্জ। মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি সব জায়গায় লেখা যাবে না, সার্জ লিখতে পারবা যখন হচ্ছে খুব বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ খুব দ্রুত বৃদ্ধি পাবে। ব্র্যাকেটে লিখে দিচ্ছি, খুব দ্রুত বৃদ্ধি পাইলে, বাড়লে। নাইস। আর যদি কমে তখন কি লিখবা? ইনক্রিজের জায়গা হবে ডিক্রিজড, সরি, তারপর হবে গ্রিওর জায়গা হবে ফল, সরি, ফেল, ইয়া ফার্স্ট টেন্স। তারপর হচ্ছে ওয়েন্ট ডাউন, তারপর হচ্ছে ডিক্লাইন, ড্রপ, এটার ফার্স্ট টেন্স ইউজ করে নি। আর কি ইউজ করা যায়? decreased, fell, went down, declined, dropped, আর দরকার নাই, এগুলোতেই হয়ে যাবে। এটা হচ্ছে যদি বাড়ে আর যদি কমে। বাট হোয়াট ইফ যদি সমান থাকে? সমান থাকলে কি লিখবা সেটাও আমি বলে দিচ্ছি, ডোন্ট ইউ ওয়ারি গাইস। সমান থাকলে আমরা লিখব রিমেইন সেম, অথবা লিখবা রিমেইনড স্টেবল, অথবা রিমেইনড
কনস্ট্যান্ট, অথবা লেখা যায় স্টেড সেম, স্টেড স্টেবল, অথবা স্টেড কনস্ট্যান্ট। এই এতগুলো শব্দের আমাদের কেন দরকার, সেটা হচ্ছে ভেরিয়েশনের জন্য। আমি আগেই বলছি চারটা ক্রাইটেরিয়ার, একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, তো এখানে রেঞ্জ ইউজ করতে হবে, আবার একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, সেখানে ভোকাবুলারি ইউজ করতে হবে। সো সব জায়গায় একটা ভোকাবুলারি দিয়ে হচ্ছে কাজ চালিয়ে গেলে হবে না, ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্ন ওয়ার্ড আমরা ব্যবহার করব। অলরাইট, মুভিং অন, আমরা আমাদের গ্রাফটাতে যাই। তো প্রথম সেন্টেন্সটা হবে যে ইউকের রিজনাল হাউস হোল্ড রিসাইক্লিং রেটটা কি হয়েছে, 35 ছিল 2005-এ, সেখান থেকে বৃদ্ধি পাইছে 2007 পর্যন্ত। আচ্ছা, এই একটা সেন্টেন্স কয়ভাবে লেখা যায়? অনেকভাবে লেখা যায়, আমি তোমাদেরকে দেখাই। যেমন এভাবে লেখা যায়, দ্য হাউস হোল্ড রিসাইক্লিং rates in the UK, sorry এখানে এটা মিস হয়ে গেছে, in the UK started মানে শুরু হয়েছে from 35। আচ্ছা দেখো, আমি বলি তোমাদেরকে একটা জিনিস, এখানে যে 40% এটা কোনো সন্দেহ নাই, কারণ কি এই দাগটা দেওয়া আছে, রাইট? এটা এক্স্যাক্টলি 40%, কিন্তু এখানে কোনো দাগ দেওয়া নাই যে এখানে 35ই হবে, রাইট? তো এটা তুমি আইডিয়া করে বলতেছো না, উপরে নিচে হলে সমস্যা নাই, 34 33 তুমি লিখতে পারো, 35ও লিখতে পারো, কিন্তু এর আগে কিছু একটা জোড়া দিতে হবে, অর্থাৎ অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, যে কোনো একটা শব্দ লাগাই দেবা যদি তুমি একদম শিওর না থাকো যে এখানে কত পার্সেন্ট হতে পারে। 35%, অ্যাবাউট 35% in 2005। and increased to, এখানে আর অ্যাবাউট অ্যারাউন্ড লেখার দরকার নেই, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে এটা 40%। increased to 40% in 2007, এই হচ্ছে একভাবে। ওকে, এখন এই সেম জিনিসটা অন্যভাবেও লেখা যায়, যেমন দ্য হাউস হোল্ড রিসাইক্লিং rates in the UK, আগে বলছিলাম যে স্টার্টেড ফ্রম 35%, আমরা বলতে পারবো যে ওয়াজ 35% ছিল, রাইট? in 2005 and increased to বলতে এখানে লাইক ফ্রম টুর মতো, বাট এই সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা ব্যবধানটা লিখি যে কত পার্সেন্ট বাড়ছে, 35% থেকে 40% হয়ে গেছে, অর্থাৎ 5% বাড়ছে। এইটার দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে বাই এবং একটা হচ্ছে অফ দিয়ে, রাইট? আমি তোমাদেরকে বলি একটা জিনিস, দেখো, তো চেঞ্জটা তিনভাবে বলা যায়। একটা হচ্ছে ফ্রম টু, ওকে, অর্থাৎ কত থেকে শুরু হয়েছে এবং কত পর্যন্ত গেছে, আর সেটা বৃদ্ধি পাক অথবা কমক। আরেকটা হচ্ছে বাই, এটা আমরা ব্যবধান লেখার জন্য ব্যবহার করি, অফটাও আমরা ব্যবধান লেখার জন্য ব্যবহার করি। না, পার্থক্যটা হচ্ছে যে এই ফ্রম টু ভার্ব ওয়ে এবং নাউন ওয়ে দুইটাতেই লেখা যায়। বাই শুধুমাত্র ভার্ব ওয়েতে লিখতে পারবো, আর অফ শুধুমাত্র নাউন ওয়েতে। সো এই বিষয়গুলো, এই খুঁটিনাটি বিষয়গুলো আমি বিস্তারিত ওই ভিডিওতে বলছি গাইস, সো তোমরা হচ্ছে আগে ওই ভিডিওটা দেখে নেবা, নাউনে ভার্ব ওয়ের ভিডিওটা, তা না হলে এটা হচ্ছে মেক সেন্স করবে না, তোমরা হচ্ছে বুঝতে পারবে না। তো এখানে আমরা হচ্ছে ব্যবধান লিখবো, যেহেতু আমরা এখানে ভার্ব ওয়ে ব্যবহার করছি, এন্ড ইনক্রিজ লিখে ফেলছি, অর্থাৎ ভার্ব ব্যবহার করছি, তো এখানে আমরা বাই লিখবো, ইনক্রিজড বাই, ব্যবধানটা কত, 5% ইন দ্য নেক্সট 2 years, রাইট? এইভাবে লেখা যায়।
অথবা বলতে পারি দ্য সরি household recycling rate in the UK increased from 35% to 40%. Sorry, between 2005 and 2007. Now the point I'm trying to make here is that you can write one single sentence in many different ways, এবং তার জন্য তোমাদেরকে হচ্ছে ভেরিয়েশনটা আগে শিখতে হবে, সেটা নাউন ওয়ে, ভার্ব ওয়ে হোক অথবা বিভিন্ন গ্রামাটিক্যাল ভেরিয়েশন হোক। সো এইটা তোমরা যারা আগে ভিডিওটা দেখছো সেখানে আমি বিস্তারিত বলছি, তোমরা অলরেডি ইউ হ্যাভ সাম আইডিয়াস। এট দ্য সেম টাইম এরকম ভিন্ন ভিন্ন স্টাইল ব্যবহার করে, যেমন প্রথম সেন্টেন্সটা কীভাবে লিখবো, দ্বিতীয় সেন্টেন্সটা কীভাবে লিখবো, দুর্বল স্টুডেন্টদের জন্য বিশেষত আমি হচ্ছে একটা পিডিএফ রেডি করছি। সো যাদের হচ্ছে এই পিডিএফটা দরকার হবে, ইফ ইউ আর ইন্টারেস্টেড, তোমরা হচ্ছে আমাকে নক করতে পারো, অথবা তোমরা কমেন্টে বলে দিলেও আমি হচ্ছে তোমাদের সাথে যোগাযোগ করব। বাট হাউএভার আমরা এখানে এই গ্রাফটা হচ্ছে সলভ করবো এবং কীভাবে হচ্ছে লাইন গ্রাফে ভালো মার্কস পাওয়া যায় সেই বিষয়ে কথা বলবো। তো আমি এখানে এদিকে আর যাচ্ছি না, যেহেতু এটা অলরেডি ওই ভিডিওতে আছে। তো আমরা এখানে প্রথমটা নিলাম, লেটস এই অংশটা নিলাম, আর বাকিগুলো বাদ দিলাম। নাও সামারি শুরু করার জন্য যেরকম আমার একটা নির্দিষ্ট ফ্রেজ আছে, আমি বলি ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, এরকম। বডি প্যারাগ্রাফ ওয়ানও আমরা একইভাবে শুরু করবো না, যখনই আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ চেঞ্জ করব, একটা প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফে যাব, অথবা যখনই আমরা হচ্ছে টপিক চেঞ্জ করব, একটা টপিক থেকে অন্য টপিকে যাব, এইরকম ফ্রেজ অফ ওয়ার্ডস অথবা কিছু ওয়ার্ড ব্যবহার করতে হয় যেগুলোকে কোহেসিভ ডিভাইসেস বলে। এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চারটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, যেখানে কোহেরেন্স বলতে এটাকেই বোঝায়, কোহেসিভ ডিভাইস ব্যবহার করা এবং কানেক্টরস ব্যবহার করা, প্রোনাউন্স ব্যবহার করা। ওকে, তো এজন্য এই যে প্যারাগ্রাফ আমরা চেঞ্জ করলাম, সামারি থেকে বডি প্যারাগ্রাফ ওয়ানে আসছি, এখানে একটা ডিভাইস ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট। তো আমি লিখি সবসময় লুকিং ইনটু মোর ডিটেল, এর মানে হচ্ছে আরও বিস্তারিত দেখে। কি দেখা যায়? লুকিং ইনটু মোর ডিটেল শুরু করবো হচ্ছে ইউকে দিয়ে। আমরা বলছিলাম প্রথম সেন্টেন্সটা দিয়ে আমরা শুরু করবো, লিখলাম প্রথম সেন্টেন্স, দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস in the UK started from about 35% in 2005 and increased to 40% in 2007. এরপরে কি হয়েছে, এটা সমান হয়েছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তার মানে এখানে একটা কোহেসিভ ডিভাইস আমাকে ব্যবহার করতে হবে। নাও কোন ট্রেন্ডের ক্ষেত্রে কোন কোহেসিভ ডিভাইস ব্যবহার করবা, এটা একটা কোয়েশ্চেন। অনেকগুলো রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেস আছে, বাট এই কয়েকটা কোহেসিভ ডিভাইস যদি তোমরা শিখে ফেলো তাহলে হচ্ছে টাস্ক ওয়ান কভার করে ফেলতে পারবা। যেমন ট্রেন্ড যদি সিমিলার থাকে, সেম ট্রেন্ড যদি থাকে, তখন তোমরা ব্যবহার করতে পারো মোর ওভার অথবা ফার্দার মোর, অথবা সিমিলারলি, রাইট। ট্রেন্ড যদি ভিন্ন হয় তখন তোমরা ব্যবহার করতে পারো however, অথবা on the other hand, অথবা nevertheless, অলরাইট। না, ট্রেন্ড যদি সম্পূর্ণ উল্টো হয়, অপোজিট হয়, তখন তুমি ব্যবহার করতে পারবা ইন কন্ট্রাস্ট অথবা বাই কন্ট্রাস্ট, অথবা কনভার্সলি, না
যেটা আমি আগেই বললাম যে অনেকগুলি লিঙ্কিং ওয়ার্ডস আছে, কোহেসিভ ডিভাইসেস আছে, বাট এইগুলো দিয়ে মোটামুটি টাস্ক ওয়ান কভার করা যাবে। আর যাদের যাদের হচ্ছে পুরো লিস্টটা দরকার তারাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে পুরো লিস্টটা দিয়ে দেবো, একটা পিডিএফ আমার কাছে আছে। মুভিং অন। তো এখানে যেহেতু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, সেম ট্রেন্ড নাই কিন্তু, বৃদ্ধি পাইছে না, এই অংশ বৃদ্ধি পাইছিল, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে, সমান হয়ে যাচ্ছে। তাইলে এখানে ভিন্ন হইলে যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা যায় তার মধ্যে একটা, অর্থাৎ হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারদারলেস, যে কোনো একটা। তো আমরা নিয়ে আসলাম হাউএভার। হাউএভার এখানে আবার হচ্ছে আমি দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস ইন ইউকে লিখবো না, যেমন এই অংশটা আমি লিখবো না, দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। তুমি লিখতে পারো, লিখলে কি হবে, ওই যে সিক্সই থেকে যাবা। নাও ইফ ইউ ওয়ান্ট টু স্কোর হায়ার, তখন তোমাকে হচ্ছে প্রোনাউন্স ব্যবহার করতে হবে। এই হাউস হোল্ড রিসাইক্লিং রেটের জায়গায় ইট ব্যবহার করতে হবে, দ্য রেট ব্যবহার করতে পারো, অথবা দ্য ফিগার ব্যবহার করতে পারো। এখানে যদি পার্সেন্টেজ থাকতো না তখন তুমি দ্য নাম্বার ব্যবহার করতে পারতা। তো যে কোনো একটা প্রোনাউন এখানে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে দ্য ফিগার দিয়ে দেবো, হাউএভার দ্য ফিগার। ফিগার কি হয়েছে, সমান ছিল, সমান হলে কি বলতে হয় মনে আছে, যাও পেছনে। সমান হলে এই যে এখান থেকে যে কোনো একটা, রিমেইন সেম, রিমেইন স্টেবল, রিমেইন কনস্ট্যান্ট, স্টেট সেম, স্টেট স্টেবল, অথবা স্টেট কনস্ট্যান্ট, যে কোনো একটা লিখতে পারো। আমি দিলাম রিমেইন স্টেবল। ওকে, আচ্ছা। এখানে এট 40%, কততে স্টেবল ছিল, 40%। নর্মালি আমরা এটা বলবো যে কততে স্টেবল ছিল, রাইট? কিন্তু ইন দিস কেস আমরা অলরেডি বলছি যে 2007 এটা কত ছিল, 40%-এ ছিল। তারপরে এখানে এখানে এসে আবার যদি আমরা বলি যে ফিগারটা 40%-এ সেম ছিল, এটা এক্সট্রা বলা হবে, এটা কোনো দরকার নাই এখানে। বেশি আমরা কম বলবো না, কিন্তু বেশিও বলতে যাব না, বেশি বললেও কিন্তু নেগেটিভ মার্কিং হয়। যেহেতু এখানে অলরেডি বলা আছে যে 2007-এ 40 ছিল, তো এখানে এসে আবার বলার দরকার নাই যে 40ই সেম ছিল, আমরা শুধুমাত্র বলবো যে এটা সেম ছিল, রিমেইন স্টেবল। কত দিনের জন্য, 2007 থেকে 2009। সময়টা দুইভাবে লেখা যায়, আমি বলছিলাম। একটা হচ্ছে, কই এখানে বলি নাই, আচ্ছা আবার লিখে দিচ্ছি। দুইভাবে বলা যায়, একটা হচ্ছে ফ্রম আর হচ্ছে টু, অন্যটা হচ্ছে বিটুইন আর এন্ড। এইগুলো হচ্ছে যদি সময়টা উল্লেখ করতে হয়। হ্যাভিং সেড দ্যাট, আমরা সময়ের ব্যবধানটাও লিখতে পারি। যদি সময়ের ব্যবধানটা লিখতে হয় তখন আমরা লিখতে পারি ইন দ্য নেক্সট ড্যাশ ইয়ার্স। ঠিক আছে, সো এটা কত বছর রিমেইন ছিল, আমরা বলতে পারবো যে ইট রিমেইন স্টেবল ফ্রম 2007 টু 2009, অথবা ইট রিমেইন স্টেবল বিটুইন 2007 অ্যান্ড 2009, অথবা বলতে পারবো ইট রিমেইন স্টেবল ইন দ্য নেক্সট, অথবা ডিউরিং বলি সময়কালটা, ডিউরিং নেক্সট 2 ইয়ার্স, পরবর্তী 2 বছর এটা সমান ছিল। এরপরে এখানে 2009 থেকে 2011 পর্যন্ত একরকম বৃদ্ধি পাইছে, আর 2011 থেকে 2015। তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে আসো তাহলে তোমরা জানতে পারবা বা বুঝতে পারবা যে এই যে 2009 থেকে 11 পর্যন্ত বৃদ্ধি পাইছে এটারে শার্পলি বলা যায়, আর 2011 থেকে 2015 পর্যন্ত এটারে মডারেটলি বলা যায়। অলরাইট, তো আমরা এখানে দুইটা সেন্টেন্স লিখতে পারি। একটা হচ্ছে কি, সাবসিকুয়েন্টলি, এইটা একটা কোহেসিভ ডিভাইস, এটা মানে হচ্ছে পরবর্তীতে। অলরাইট, পরবর্তীতে কি হয়েছে, এটা বৃদ্ধি পাইছে, সাবসিকুয়েন্টলি the rates আচ্ছা এখানে আমরা বলতে পারবো যে ইনক্রিজ শার্পলি অথবা ওয়েন্ট আপ শার্পলি, বাট মনে আছে ভার্বগুলো লেখার সময় কি বলছিলাম, একটা ভার্ব আছে সার্চ, রাইট?
এটা ব্যবহার করা যায় যখন খুব দ্রুত বাড়ে, অর্থাৎ শার্পলি যদি বৃদ্ধি পায় অথবা ড্রামাটিক্যালি বৃদ্ধি পায়, তখন সার্জ শব্দটা ব্যবহার করা যায়। অলরাইট, তাহলে এখানে আমরা সার্জ শব্দটা ব্যবহার করব যেহেতু এটা দ্রুত বৃদ্ধি পাইছে। ওকে, আর এতক্ষণ আমরা হচ্ছে ভার্ব হয়ে ব্যবহার করতেছিলাম, এখানে আমরা একটা নাউন হয়ে ব্যবহার করি। ওকে, so subsequently there was a শার্পলি বৃদ্ধি পাইছিল। ওকে, শার্প সার্জ শব্দটা কেমন জানি শোনায়, র্যাপিড সার্জ দিলে কি হয়, সুন্দর হয়, র্যাপিড সার্জ। র্যাপিড সার্জ কিসের মধ্যে, ইন দ্য রিসাইক্লিং রেট, subsequently there was a rapid surge in the recycling rates। এবং এগেইন এখানে ফ্রম টু লেখা যাবে, বাই লেখা যাবে, অফ লেখা যাবে না, যেহেতু আমরা এখানে নাউনে ব্যবহার করতেছি ব্যবধানটা লেখার জন্য অফ, বাই লেখা যাবে না, অফ লিখতে হবে। দেন দেয়ার ওয়াজ আ র্যাপিড সার্জ ইন দ্য রিসাইক্লিং রেটস অফ কত পার্সেন্ট, ব্যবধানটা 40 থেকে অ্যারাউন্ড 55, তাহলে আমরা দেব অ্যারাউন্ড 15%, right, between 2009 to 2000 and 2011, between 2009 and 2011 অথবা ফ্রম টু দেওয়া যায়, ফ্রম 2009 to 2011। এরপরেও কিন্তু এটা বৃদ্ধি পাইছে, রাইট, তো আমরা সেম সেন্টেন্সের মধ্যেও লিখতে পারবো, আলাদা সেন্টেন্সও দিয়ে দিতে পারবো, তোমার ইচ্ছা। তবে যদি, আচ্ছা আমি একটা জিনিস দেখাই এখানে। ওকে, তো এটা আমি দিলাম ফ্রম 2009 to 2011 দিয়ে তারপর আরেকটা সেন্টেন্স এখানে লিখলাম, কি লিখলাম, afterwards it কি হয়েছে, বৃদ্ধি পাইতেই গেছে, তাই না, increased moderately from, let's say কত পার্সেন্ট, 55 to 60 থেকে একটু উপরে, তাই তো, জাস্ট ওভার 60% between 2011 and 2015। না, এইভাবে লেখা যায় এবং এইভাবে লেখলে তুমি 6.5 পেয়ে যাবা, নো প্রবলেম উইথ দ্যাট। বাট ইফ ইউ আর টু গেট হায়ার মার্কস, আমি যেটা বলছি তোমার লেখার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, রাইট। তো এখানে আমরা একটা ক্রিয়েটিভিটি দেখাইতে পারি, এখানে যেহেতু ট্রেন্ডটা সেমই বৃদ্ধি পাইছে, বাট এখানে একটা ব্রেকিং পয়েন্ট আছে, অবশ্যই আমরা ব্রেকিং পয়েন্টটাকে মেনশন করব, বাট এইটারে একটা সেন্টেন্সে লিখবো। এটা যদি একটা সেন্টেন্সে লিখে কী রকম হয় দেখা যাক। আমরা এই অংশটা বাদ দিলাম, এই অংশটা বাদ দিয়া আমরা লিখলাম দেন দেয়ার ওয়াজ এ র্যাপিড সার্জ ইন দ্য রিসাইক্লিং রেটস অফ অ্যারাউন্ড 15% ফ্রম 2009। ও সরি, এই যে এইটা আগে চলে যাবে, তোমরা যদি আমার ভিডিওটা দেখো, দ্য র্যাপিড সার্জ এখানে চলে আসবে, অফ অ্যারাউন্ড 15% ইন দ্য রিসাইক্লিং রেটস ফ্রম 2009 to 2011। অ্যান্ড কি হয়েছে, একটু মডিফাই করে লিখতে হবে, বৃদ্ধি পাইতে গেছে, তাই তো, and continued to rise, continue to rise। কিভাবে রাইজ পাইছে, বৃদ্ধি পাইছে, এটা তুমি বলতে পারো moderately, and continues to rise moderately কত পর্যন্ত, যতক্ষণ না সে 62 পৌঁছাছে
বছরে, 2015 সালে। তাহলে আমরা এটা লিখতে পারি and continued to rise moderately until it reached just over 60% at the end of the period. তো দেখো আগে যে সেন্টেন্সটা লিখলাম আর এখন যে সেন্টেন্সটা লিখলাম এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে স্টাইলিং। এখানে না কোনো গ্রামারের খুব বেশি কিছু জানার আছে, না এক্সট্রাও মনে করো বড় কোনো ওয়ার্ড আমি লিখছি, শুধুমাত্র স্টাইলটা ডিফারেন্ট ছিল। এটা আমি নিজের মতো করে লিখছি। তো কি হয়েছে 2009 থেকে 2011 পর্যন্ত এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, ঠিক আছে, এরপরেও এটা বৃদ্ধি পাইতেই গেছে, মডারেটলি বৃদ্ধি পাইছে আনটিল যতক্ষণ না সে 60%-এর একটু উপরে চলে গেছে এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডের শেষে। পিরিয়ডের শেষে কত 2015 সেটা তা বুঝতে পারবে। শেষ হলো ইউকে শেষ হইলে কিন্তু আমাদের বডি 1 শেষ হয়ে যাচ্ছে না। বডি 1-এ আমাদেরকে আরেকটা লিখতে হবে, সেটা হচ্ছে জার্মানি। নাও জার্মানির ব্রেকিং পয়েন্টগুলো দেখো গাইস। এই যে একটু মনে করো 20% থেকে শুরু হয়েছে, 2009 পর্যন্ত একরকম বৃদ্ধি পাইছে, এখানে একটা ব্রেকিং পয়েন্ট আছে হালকা ডিফ্লেকশন। 2009 থেকে 2011 পর্যন্ত একরকম, আর 2011 থেকে 2015 পর্যন্ত একরকম। নাও এটারে কয়টা সেন্টেন্স লিখবা? যেহেতু আমরা বলছি যে ব্রেকিং পয়েন্ট অনুযায়ী সেন্টেন্স হবে, তার মানে এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্টেন্স। নাও দ্য থিং হিয়ার ইজ গাইস, যে আমি বলছিলাম যে মাঝে মাঝে আমরা হচ্ছে এই যে ব্রেকিং পয়েন্টগুলো ইগনোর করব। এই যে এই ক্ষেত্রে আমরা ইগনোর করব, ডিফ্লেকশনটা যদি খুবই অল্প হয়, চেঞ্জটা যদি খুবই কম হয়, তখন এটাতে আমরা মেনশন করব না, আমরা সরাসরি 2005 থেকে 2011 পর্যন্ত লিখে ফেলবো। কারণ কি এই যে চেঞ্জটা এটা খুবই হালকা চেঞ্জ হয়েছে, খুব একটা বড় চেঞ্জ এটা না। এরকম যদি আমরা এইগুলোর ইগনোর না করি তাহলে দেখা যাবে যে বডি 1-এই আমরা 100 সেন্টেন্স লিখে ফেলছি, সরি 100 ওয়ার্ড লিখে ফেলছি। সো এজন্য তোমার ব্যালেন্স রাখার জন্য এই যে হালকা পাতলা যে ডিফ্লেকশনগুলো থাকবে এগুলো আমরা ইগনোর করবো। ইগনোর করে সরাসরি 2015 থেকে 2011 পর্যন্ত আমরা লিখে ফেলবো। নাও এইটা যদি আমরা গতানুগতিক নিয়মে লিখি, যেমন আমি যেভাবে শিখাইছি তোমাদেরকে, লাইক আমরা লিখতে পারি এখন একটা, যেহেতু আমরা টপিক চেঞ্জ করছি, ইউকে থেকে জার্মানিতে চলে আসছে, একটা কোহেসিভ ডিভাইস ইউজ করতে হবে। যেহেতু একই রকম ট্রেন্ড, আমরা সিমিলারলি বা মোরওভার এই বিষয়গুলো ইউজ করতে পারি। আমরা লিখলাম সিমিলারলি কি হয়েছে, আমরা সেম এইভাবেই গতানুগতিকভাবে শুরু করতে পারি যে এগুলো আমরা দাঁড়াও, যে জার্মানিটা হচ্ছে 2005 থেকে শুরু হয়ে 2009 পর্যন্ত, সরি 2011 পর্যন্ত বৃদ্ধি পাইছে। তো আমরা শুরু করতে পারি এরকম, দ্য household recycling rates in Germany। আচ্ছা ইনক্রিজ অনেক হয়ে গেছে, আমরা তো অনেকগুলো বার ব্যবহার করছি। রোজ দাও, রোজ ফ্রম 20% টু আচ্ছা রোজ কিভাবে রাইসটা হয়েছে, এটা মনে করুন মডারেটলিও লেখা যাবে, বাট এখানে সব থেকে সুন্দর হয় যদি আমরা গ্রাজুয়ালি লিখি, না বৃদ্ধি পাইতেই গেছে, ধাপে ধাপে বৃদ্ধি পাইছে, সো গ্রাজুয়ালি লিখি আমরা, রোজ গ্রাজুয়ালি from 20% to কত around 45 in 2011 to approximately 45% between 2005 and 2011 এভাবে লেখা যায়। তারপরে কি হয়েছে, এটা রাইজ হয়েছে, বৃদ্ধি পাইতেই গেছে। মনে করো এই বৃদ্ধিটা আমরা মডারেটলি লিখতে পারি, তাই তো? ওকে, মডারেটলি লিখি। দেন এখন আমরা কি ব্যবহার করবো, একটা প্রোনাউন, ইট
went up moderately by ব্যবধানটা লিখি 45 থেকে মনে করো 56, এখানেও অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিবা about 12%। সালেরও ব্যবধান রাখতে পারি ইন দ্য নেক্সট কত বছর, 11 থেকে 15, 4 ইয়ার্স। এখন এটা আমি লাল করে দিচ্ছি, কেন লাল করতেছি বলতেছি। এইটা হচ্ছে গতানুগতিক লেখা, এরকম লেখলে 6, 6.5, 7ও পাওয়া যেতে পারে। নাও তুমি যদি বেশি পেতে চাও, যেটা আমি বললাম, তোমার লেখার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, তুমি নিজের মতো করে লিখবা, গতানুগতিক নয়। এখন নিজের মতো করে যদি আমি এই লাইনটা সাজাই, দেখো আমি নিজের মতো করে লিখলে আমি যদি বাংলায় দেখি, বাংলায় বলতে চাই, দেখো এটা কি হচ্ছে, বৃদ্ধি পাইছে এবং কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাইছে, অলরাইট। এবং এটা 2005 থেকে 2011 পর্যন্ত মনে করো একরকম বৃদ্ধি পাইছে, আর 2011 থেকে 2015, এই তো দুইটা ব্রেকিং পয়েন্ট আমাদের এখানে লিখতে হবে। তো এইটারে একটু সুন্দর করে যদি আমরা লিখি আমার মতো করে, তখন কীভাবে লিখতে পারি, আমি বলতে পারি এখানে সিমিলারলি অথবা সিমিলার ট্রেন্ড can be seen in the case of Germany too, right? জার্মানির ক্ষেত্রেও সেম ট্রেন্ড দেখা যেতে পারে, where the recycling rate rates কি করছে, কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাইছে, তাই তো? where the recycling rates showed a continuous growth আচ্ছা, তাহলে এখান থেকে এখান পর্যন্ত প্রথমে কন্টিনিউয়াস গ্রোথ ফ্রম 20% to about 45% during the first কত বছর, 2005 থেকে 2011, তাহলে 6 বছর, during the first 6 years। যেহেতু ট্রেন্ডটা সেমই বৃদ্ধি পাইতেছে, এখানে আমরা আর অন্য সেন্টেন্স বানাবো না, একই সেন্টেন্সে লিখবো, and kept increasing moderately, and এখানে later শব্দটা দিয়ে দিই সুন্দরভাবে, and later kept increasing moderately to কত পার্সেন্টে গেছে, 56 বা আচ্ছা, nearly moderately to around, let's say 56% today, 56% in 2015, moderately to around 56% in 2015। হ্যাঁ, সো এগেইন আমি যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই তুমি হচ্ছে যে গতানুগতিক পদ্ধতি ফলো করে লিখতে পারবা, এবং সেটা তোমার জন্য 6.5 পাওয়ার জন্য এনাফ। কিন্তু এর চাইতে বেশি পাইতে হলে তোমার হচ্ছে গতানুগতিক নিয়মের বাইরে চলে আসতে হবে, তোমার লেখার মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে, তুমি নিজের মতো করে সাজায় লিখতে পারবে, রাইট? অনলি দেন হচ্ছে তুমি কি 6.5 এর থেকে বেশি পাবা, 7, 8, 8.5, ইভেন 9, হোয়াই নট? আচ্ছা, এখানে একটা বিষয় মেনশন করে আমরা ভুলে গেছি, দেখো এই যে বললাম তুমি যদি 8 পেতে চাও, তখন তোমার কি বলে ইনফরমেশন কিচ্ছু মিস যেতে পারবে না,
ওকে, তোমাদের প্রত্যেকটা ডিটেইল মেনশন করতে হবে। নাও অফকোর্স ইউ হ্যাভ টু ডু ইট অ্যারাউন্ড 150 to 200, অথবা 200 থেকে একটু বেশি হতে পারে যদি তুমি লিখতে পারো 20 মিনিট সময়ের মধ্যে। না কি মিস করছি আমি হঠাৎ খেয়াল করলাম যে ইউকে বৃদ্ধি পায়া যখন শেষ হয়েছে জাস্ট ওভার 60-তে, এটা হচ্ছে সবার চাইতে বেশি, সবচাইতে বেশি ছিল। ওকে, তো এই বিষয়টাও মেনশন করতে হবে যে এটা পিক, সবচাইতে বেশি যখন পৌঁছায় কোনো একটা ডাটা, এটা বলে পিক, মানে একদম পিকে গেছে, এর চাইতে উপরে কেউ যায় নাই। তাহলে এই বিষয়টা আমরা ইউকে ক্ষেত্রে লিখে দেবো, জাস্ট ওভার রিচড, এখানে রিচড এ পিক at just over 60% at the end of the period। এই বিষয়টা মেনশন করলে এক্সামিনার দেখবে যে তুমি হচ্ছে ডিটেইলটা কোনো কিছুই মিস করো নি, তখন তোমার হচ্ছে 8 বা 8.5 দিতে সে হচ্ছে দ্বিধাবোধ করবে না। আমি কি বলতে পারলাম বিষয়টা? নাইস। আমাদের বাকি রয়েছে শুধু বডি প্যারাগ্রাফ 2, এবং সেখানে আমরা ফ্রান্স লিখব। এবং ফ্রান্সের ক্ষেত্রে ব্রেকিং পয়েন্টগুলো খুবই অবভিয়াস, সেটা হচ্ছে 50% থেকে শুরু হয়েছে এবং 2013 পর্যন্ত হচ্ছে একভাবে কমছেই, শুধু ক্যাপ ডিক্লাইনিং, কমতেই গেছে এরকম যদি, আচ্ছা এখানে পরে আসতেছে। তারপর 2013 থেকে হচ্ছে 2015-তে সেটা বৃদ্ধি পাইছে। ওকে, এখন এগেইন আমি তোমাকে বলি, সরি, ইয়া বডি 2। সো যদি তোমরা হচ্ছে বেশি মার্ক পেতে চাও, তোমাদেরকে ক্রিয়েটিভলি লিখতে হবে। কিভাবে? এখানে কি কি হচ্ছে ডিটেইল নোটিস করা যায়। 2005-এ দেখো সেটা হচ্ছে 50% ছিল এবং এটা সবার চাইতে বেশি ছিল, তো এই বিষয়টা আমরা মেনশন করব। এবং 50% মানে হচ্ছে অর্ধেক ওয়েস্ট রিসাইকেল করা হয়তো, অর্ধেকটা রিসাইকেল করা হয়তো না, রাইট? তার মানে আমরা বলতে পারবো যে হাফ অফ দ্য ওয়েস্ট ওয়াজ বিং রিসাইকেলড, এই বিষয়টা বলতে পারবো। এবং তারপরে কন্টিনিউয়াসলি ড্রপ হয়েছে, এই যে অনেক লম্বা সময় ধরে বৃদ্ধি পাওয়া, অথবা অনেক লম্বা সময় ধরে কমলে, এটা আমরা ক্যাপ্ট ইনক্রিজিং অথবা ক্যাপ্ট ডিক্রিজিং, যেমন এই বিষয়টা বলতে পারি। যেমন এখানে ক্ষেত্রে দেখো, যে জার্মানির ক্ষেত্রে আমরা ইউজ করছি ক্যাপ্ট, কোথায় গেল, ইউজ করিনি, হ্যাঁ ক্যাপ্ট ইনক্রিজিং। এই বিষয়টাও খুবই ইউনিক একটা জিনিস যেটা তুমি ইউজ করতে পারো তোমার লেখার মধ্যে। মুভিং অন, তাহলে আমরা শুরু করবো যে 50% ছিল 2005, এবং সেটা সবচেয়ে বেশি ছিল। ওকে, এবং যেহেতু আমরা বডি প্যারাগ্রাফ চেঞ্জ করছি, অবশ্যই আরেকটা কোহেসিভ ডিভাইস আমাদের ব্যবহার করতে হবে। এবং যেহেতু এটা বিপরীত, অর্থাৎ ইউকে এবং জার্মানি বৃদ্ধি পাচ্ছিল এবং এটা কমছে, তাহলে এটা বিপরীত হলে আমরা ব্যবহার করতে পারি ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, অথবা কনভার্সলি। কি হয়েছে, half of all the waste was recycled in France in 2005, right? দেখো তুমি ক্লিয়ারলি এখানে সিম্পলি বলতে পারতা যে দ্য রিসাইক্লিং রেটস ইন ফ্রান্স ওয়াজ 50% in 2005, কিন্তু তুমি যদি ভালো স্কোর পেতে চাও তোমাকে ভিন্নভাবে বলতে হবে, সবাই যেরকম বলবে এর চেয়ে একটু ভিন্ন। তো 50% মানে কি, অর্ধেকটা ওয়েস্ট রিসাইকেল করা হয়েছে। তো আমরা বললাম কনভার্সলি half of all the waste was recycled in France in 2005, which, sorry, যেটা সবচেয়ে বেশি ছিল, তাই তো, which was the highest among other among all the given countries, এখানে এত লেখা দরকার নেই, among all the given, sorry guys, তারপরে করলে এটা হয় among all the given countries, যে কান্ট্রিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ছিল। Conversely, half of all the waste was recycled in France in 2005, which was the highest among all the given countries. এই লাইনটা লিখলেই তোমার পয়েন্ট কি হবে, 6.5 থেকে 8-এ চলে যাবে। কারণ কি, তুমি ভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখছো।
তুমি নোটিস করছো যে এটা 50% মানে হচ্ছে অর্ধেক ওয়েস্ট রিসাইকেল করা হয়েছে এবং এইটা সবার চাইতে বেশি ছিল। ওকে, এই লাইনটা ব্যবহার করলে কি তোমার পয়েন্ট 6.5 থেকে 8-এ এক লাফে চলে যাবে। So conversely, half of all the waste was recycled in France in 2005, which was the highest among all the given countries. তারপর কি হয়েছে? দেন এটা কন্টিনিউয়াসলি হচ্ছে নিচে গেছে, রাইট? আমি বললাম kept decreasing. Then it বলতে হয় যে রিসাইক্লিং রেটস kept decreasing অথবা ডিক্লাইনিং শব্দটা এখানে মনে হচ্ছে মোর অ্যাকুরেট। ডিক্লাইন, DCLINING. Oh, okay. Then it kept declining until it reached 30%. কত সালে? 13-তে। Until it reached 30% in 2030. আমি কি বলতে পারছি? নাইস। তারপরে কি হয়েছে? বৃদ্ধি পাইছে। After that, not software, after that, sorry, এখানে গ্যাপ হবে। Yeah. After that, the figure showed an rise of কত পার্সেন্ট? ব্যবধানটা 30 থেকে 40, অলমোস্ট 10%. 10% in the next 2 years. অলরাইট? সো এরকম নিজের মতো করে সাজায় লিখলে তোমার স্কোর বেড়ে যাবে। এখন অন্যরা বলতে পারে, স্যার আপনি তো হচ্ছে শুধু কিভাবে ভালো স্টুডেন্টরা লিখবে সেটা বললেন, আমরা কিভাবে লিখবো যারা হচ্ছে আমরা 6.5 পাইলে হচ্ছে তাদের জন্য আমি লিখে দিচ্ছি। তোমরা কি করবা? সেম ভাবে শুরু করবা। Conversely, the household recycling rates in France was 50% in 2005 and increased, oh no, decreased, sorry, and decreased, কিভাবে ডিক্রিজ হয়েছে? এটারে মডারেটলি বলতে পারো, ডিক্রিজ মডারেটলি to 30% in 2030. However, the rates অথবা নাউন হয়ে লিখতে পারো, however there was a rise of almost 10% in the next 2 years. তুমি যদি এইভাবে লিখে দিতে পারো তাহলে খুব সহজেই 6.5 তুমি পেয়ে যাবা। বাট ইফ ইউ আর এইমিং ফর হায়ার, তোমাকে এইভাবে একটু ভিন্ন আঙ্গিকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে দেখতে হবে এবং সবগুলো ডিটেইল সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এবং সবগুলো ডিটেইল লিখতে গিয়ে তুমি যদি হচ্ছে 300 ওয়ার্ড লিখে ফেলো, এখানে আবার সমস্যা আছে, রাইট? এত বেশি ওয়ার্ড লেখা যাবে না, কারণ সময় তুমি কুলাতে পারবে না। 200, 220, 30 এরকম ওয়ার্ড লেখা যায়। এবং বেশি ওয়ার্ড হলে খুব একটা প্রবলেম দেয় এরকম না। অনেকে মনে করে বেশি ওয়ার্ড লেখা হয়তো একটা সমস্যা, বাট এটা কোনো সমস্যা নয়। তুমি খেয়াল করবে যারা হচ্ছে বেশি পায়, পয়েন্টস পায়, 8, 8.5 পায়, গুগলে তুমি বিভিন্ন কোয়েশ্চন সার্চ করে দেখতে পারো তাদের আনসার, যে সেখানে 200-র বেশি ছিল ওয়ার্ড,
টাস্ক ওয়ানের ক্ষেত্রে। আর টাস্ক টুর ক্ষেত্রে ওরা 300-র বেশি ওয়ার্ড লিখছে সবসময়। কারণ কি, সাজায় লিখতে গেলে সবগুলো ডিটেইলস লিখতে গেলে একটু শব্দ একটু বেশি খরচ হবেই। বাট তুমি যদি হচ্ছে বেশি মার্কস টার্গেট করতেছো না, তোমার টার্গেট হচ্ছে তুমি কোনো মতে 6.5 পাইলে হচ্ছে, তাহলে তুমি এই ওয়াই লিখতে পারো। অলরাইট, এই যে লাল কালিগুলো এরকম লিখলে তুমি খুব সহজেই 6.5 পেয়ে যাবে। অলরাইট গাইস, এই ছিল লাইন গ্রাফ। এবং আমার মনে হয় না এই নাউন ওয়ে ভার্ব ওয়ের ওই ভিডিওটা দেখার পর এবং আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের লাইন গ্রাফ সম্পর্কে আর কোনো কোয়েশন থাকতে পারে। আর কোনো কোয়েশন থাকার কথা নয়। বাট তারপরেও যদি তোমাদের মনে কোনো কোয়েশন থেকে থাকে, the comment box is open. You can comment about it or you can text me. You guys know my Facebook ID and all. You can find me online. Sorry, on social medias. Yeah, you guys can let me know, and of course, I will try to help you. Thank you very much, guys. নেক্সট দিন হচ্ছে অন্য কোনো টাইপ অফ কোয়েশন নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।